आज के অনলাইন ক্লাসের আলোচনার অধ্যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান। ভাঙার গান এটি কবির একটি বিদ্রোহাত্মক রচনা। ভাঙার গান এটি একটি গান, কিন্তু তোমাদের পাঠ্য নবম শ্রেণীতে এটি কবিতার আকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু ভাঙার গান প্রকৃতপক্ষে এটি একটি গান, গান হিসেবেই রচিত হয়েছিল। আমি ভাঙার গান এই গানটা গানের সুরে নয়, কবিতার সুরে উচ্চারণ করব, কবিতার সুরে পাঠ করব। তোমরা একটু ফলো করো, অনুসরণ করো। তারপরে তোমাদের মধ্যে কেউ একজন গানটা যদি গাইতে পারে তাহলে খুবই ভালো হয়, আমরা সবাই শুনবো। আচ্ছা, গান, এই গানটা তো প্রত্যেকেরই শোনা এবং অনেকে তোমরা গান গাও। তো এই গানটা কি কারোর তোলা আছে? এই গানটা কি কারোর মুখস্থ আছে? স্যার, আমার মুখস্থ আছে। ওরে বাবা, সবার আগে কে ফার্স্ট হলো? শিউলি চৌধুরী। হ্যাঁ, ঠিক আছে, তোমাকে গাওয়াবো। আর কার মুখস্থ আছে বললে? স্যার, আমার নাম বলো দেখি। রূপসা। রূপসার মুখস্থ আছে। আর কারোর? তাহলে আপাতত আমরা এই দুজনের কাছ থেকে গানটা শুনবো। তার আগে আমি একটু কবিতার সুরে গানটা পড়ি। ভাঙার গান, কবি কাজী নজরুল ইসলাম। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা 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 পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায়হীন তথ্য কেড়ে। ওরে ও পাগলা ভোলা, দেরে দেব প্রলয় দোলা, গারদ গুলা জোরসে ধরে হ্যাচকা টানে। মারাক হৈদরি হাঁক, কাঁধে নে দন্দুবি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। নাচে ওই কাল বসেখি, কাটাবি কাল বসে কি। দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপায়। নাও ফার্স্ট চান্স শিউলির। শিউলি একটু গানটা ধরো, সবাই বসো। হ্যাঁ, শিউলি আগে ধরো, তারপরে রূপসা। ভাঙার গান, কাজী নজরুল ইসলাম। তারা রইল কোপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। তারা রইল কোপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর ভেদি। গাজনের বাজনা বাজা, বাজনা বাজনা কে মালিক রাজা, কে দেয় সাজা সত্য কেড়ে। ভগবান সর্বনাশী শিকায় সত্য কেড়ে। ও পাগলা দেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, গারদ গুলো জোরসে ধরে রাজকা টানে। মাথায় ভয় ধরে থাক, কাঁধে নে দুন্দুবি ডাক, না করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। নাচে ওই কাল বসে তুমি কাটাবি কাল বসে, নাচে ওই কাল বসে তুমি কাটাবি কাল বসে। তেরে দেখি ভীম কারার ওই ভিঙ্গি নারী, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপায়।
খুব সুন্দর, খুব সুন্দর, তালিয়া তালিয়া। এবারে রূপসা একটু পরে গানটা করো, তার আগে আমি একটু কবি পরিচিতি বের করতে বলবো। দেখো তো কত পৃষ্ঠায় আছে কবি পরিচিতি। কত পৃষ্ঠা আছে? ও পেয়েছি, 88 পৃষ্ঠা, বের করো। কাজী নজরুল ইসলামের জীবনী আত্মপরিচয় সম্পর্কে সবারই জানা আছে, তাও এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, আমি একটু পড়ছি, শুনে নাও। কবি কাজী নজরুল ইসলাম, জন্ম 1899 খ্রিস্টাব্দে, মৃত্যু 1976। কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম কাজী ফকির আহমেদ। 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তাঁর প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। 1921 খ্রিস্টাব্দে বিজলী পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। কবি তাঁর কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমস্ত অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তাঁর রচিত বইগুলোর মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, প্রলয় শিখা উল্লেখযোগ্য। হ্যাঁ, এবারে রূপসা গাইবে। না, স্টার্ট। ভাঙার গান, কাজী নজরুল ইসলাম। কারা রইল কপাল ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাশার পিলি, ওরে উত্তর নিশান বাজাতে প্রলয় মিশন, ধ্বংস নিশান পুরো প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাল ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাশার পিলি। গাজনের বাজনা বাজা তোমার দেশের রাজা, গাজনের বাজনা বাজা তোমার দেশের রাজা, কেড়ে সাজা মুক্ত স্বাধীন সত্যকে। পাশে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় তথ্য কেড়ে। ওরে ও পাগলা ভোলা ধীরে ধীরে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা ধীরে ধীরে প্রলয় দোলা। বারো ভোলা চলতে ধরে হাত পাটানি, মার ডাক মৃত্যুকে ডাক জীবন টানে। কারা রইল কপাল ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাশান বিধি। নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি, নাচে ওই কাল বসে কি কাটাবি কাল বসে কি। দেরি দেখি ভিক্ষার লাঠি মার ধানের তারা, যত সব বন্দি সামান আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পারি। কারা রইল কপাল ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাশান বিধি, রক্ত জমার শিকল পূজার পাশান বিধি, রক্ত জমার শিকল পূজার পাশান বিধি। খুব সুন্দর, খুব সুন্দর। বাহ, আমাদের ছাত্রছাত্রীরা কত প্রতিভাবান, কত সুন্দর গান করে, অনেকে কত সুন্দর ছবি আঁকে, কত সুন্দর নাচ করে, আবার অভিনয়ও করে, আরও কত কি। খুব ভালো। এই সমস্ত এক্সট্রা যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো, শখগুলো, প্যাশনগুলোকে ধরে রেখো। যার যেখানে ভালো লাগা আছে, ভালোবাসা আছে, সেগুলোকে কিন্তু হারাতে দিও না। কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান, এটি কোন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে? বলো, কেউ পারবে? মূল গ্রন্থের নাম? ভাঙার গান। মূল গ্রন্থের নামও ভাঙার গান। তো বইতে লিখে রাখো, মূল গ্রন্থের নাম ভাঙার গান। আর এই গ্রন্থের প্রকাশকাল কত? 1924 খ্রিস্টাব্দ। 1924 খ্রিস্টাব্দে এই ভাঙার গান গ্রন্থ প্রকাশিত হয়েছে। কিন্তু ভাঙার গান, এই গান তথা কবিতাটি রচনা হয়েছে কত সালে? 1924-এর আগে, 1922 খ্রিস্টাব্দে রচনা। এবং এই কবিতাটা রচনার পর কবি
এই গানটাকে, এই কবিতাটাকে উৎসর্গ করেছিলেন মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে। আমরা সবাই জানি যে বিপ্লবের, বাংলায় বিপ্লবের যে জায়গাটা, উৎসস্থল, যেখান থেকে বিপ্লব ত্বরান্বিত হয়েছে, যেখান থেকে ছড়িয়ে পড়েছে, সেটা কিন্তু মেদিনীপুর, জানো তো? তো সেই মেদিনীপুরবাসীর উদ্দেশ্যে কবি এই গানটা উৎসর্গ করেছিলেন। পরবর্তীতে 1924 খ্রিস্টাব্দে গ্রন্থাগারে অন্তর্ভুক্ত হয়, তারপরে প্রকাশিত হয়, কিন্তু সম্ভবত আগস্ট নাগাদ প্রকাশিত হয়েছিল। আর নভেম্বর মাস নাগাদ ইংরেজ সরকার, তৎকালীন ব্রিটিশ সরকার এটাকে বাজেয়াপ্ত করেছিল, ব্যান করে দিয়েছিল। কারণ এই গ্রন্থের মধ্যে যে গানগুলো রয়েছে তার যে সুর, বিদ্রোহাত্মক সুর, তৎকালীন তরুণ বিপ্লবীদেরকে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠার জন্য উৎসাহিত করে, প্রেরণা দেয়, জাগিয়ে তোলে এই গানগুলো। এই গানের মধ্যে যে সুর রয়েছে সেই সুর হচ্ছে অগ্নি জ্বালাময়। শুধু অত্যাচারী ব্রিটিশদের বিরুদ্ধেই নয়, কবি যেখানে যত অন্যায় অবিচার, যেখানে যত বৈষম্য দেখেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন তার সাহিত্যের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে, তার গানের মাধ্যমে। তবে শুধু কবি হিসেবেই নয়, একজন সাহিত্যিক হিসেবেই নয়, একজন নাগরিক হিসেবেও তিনি প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িয়েছিলেন। এবং তার যে পথ, তার যে রাস্তা, সেই রাস্তা ছিল আবেদন নিবেদনের নয়, সেই রাস্তা অহিংসের রাস্তা নয়, সেই রাস্তা হচ্ছে সশস্ত্র বিপ্লবের রাস্তা, বিদ্রোহের পথ, সংগ্রামের পথ, কেড়ে নেওয়ার পথ, ছিনিয়ে নেওয়ার পথ, নিজেদের অধিকার আদায়ের জন্য যতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে হবে, ততখানি কবি ভয়ঙ্কর হয়ে উঠতে চান অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে, যারা মুখোশধারী, ভণ্ড, তাদের বিরুদ্ধে। এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে ওই সংগ্রাম একমাত্র পথ। ওই নরম পন্থা অবলম্বন করে কখনো নিজেদের দাবি অধিকার আদায় করা যায় না। বরং যারা নরম পন্থাটাকে অবলম্বন করে, যারা আবেদন নিবেদনকে গুরুত্ব দেয়, তারা আসলে নিজেদের দুর্বলতাটাকেই প্রকাশ করে, অসহায় বলেই, দুর্বল বলেই এইভাবে অহিংস পথ গ্রহণ করে। তো কবি কাজী নজরুল ইসলাম তিনি অহিংস পথে বিশ্বাসী ছিলেন না, তিনি সশস্ত্র সংগ্রামের পথে বিশ্বাসী ছিলেন। এবং নিজে শুধু কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে নয়, বাস্তবে বাস্তবে তিনি সশরীরে ইংরেজ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছিলেন। বিভিন্ন কলকারখানায় শ্রমিকদের উপরে যখন অত্যাচার হচ্ছে, শ্রমিকদের উপরে যখন আঘাত নেমে আসছে, শ্রমিকদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে, তাদের দুবেলা দুমুঠো অন্ন, তাদের পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, কেড়ে নেওয়া হচ্ছে, কেড়ে নিয়ে মালিক শ্রেণী মুনাফার পাহাড় গড়ে তুলছে। এই যে হুগলি নদীর তীরবর্তী চটকল বা পাট শিল্পগুলো ছিল, সেখানে শ্রমিকদের উপরে অত্যাচার অনাচার করে রেখেছেন, সেখানে ছুটে গেছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন, গান রচনা করেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, সংঘবদ্ধ করেছেন, তাদেরকে উৎসাহিত করেছেন আদায় করার জন্য অধিকারগুলোকে। এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি জেলেও পর্যন্ত গেছেন। তবে জেলে যাওয়ার পরে কিন্তু তার যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার যে স্পৃহা, সেটা কিন্তু অবদমিত হয়নি। তিনি জেলে গিয়েও প্রতিবাদ করেছেন। যখন দেখেছেন যে জেল বন্দীদেরকে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, তাদের উপরে অত্যাচার করা হচ্ছে জেলের ভেতরে,
সেখানেও তিনি গর্জে উঠেছেন, সেখানেও তিনি প্রতিবাদ করেছেন। তাহলে তার প্রতিবাদ নির্দিষ্ট একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ নয়, নির্দিষ্ট একটা মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা ভাবতে পারি যে কবি শুধু সাহিত্যকে, গানকে মাধ্যম করে নিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য। না না না, সাহিত্যকে শুধু মাধ্যম করেননি, সাহিত্য একটা প্রধান মাধ্যম, কিন্তু তিনি সশরীরে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন যারা দিনের পর দিন বঞ্চিত হচ্ছে, শোষিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, অপমানিত হচ্ছে। আবার কবি নিজে ছোটবেলা থেকে যে পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছেন, যে রকম প্রতিকূল পরিস্থিতির ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে, সেই প্রতিকূলতা তাকে বিপুল অভিজ্ঞতা দিয়েছে। আর বাস্তবে একটা মানুষ যে পরিস্থিতির ভেতর দিয়ে যায়, সেই পরিস্থিতিটাকে সব থেকে ভালো তিনি উপলব্ধি করতে পারেন। অভাব দারিদ্র কি জিনিস নজরুলের মতো আর এত ভালো কেউ বোধহয় বোঝে না। খুব অল্প বয়সে, 8-9 বছর বয়স যখন তিনি তার বাবাকে হারান, তারপরে তীব্র অভাব দারিদ্রের জন্য তাকে বিভিন্ন কাজ করতে হয়েছে, ওই বয়সে বিভিন্ন কাজে যোগ দিতে হয়েছে। নজরুল তো বাড়ির বড় ছেলে, অল্প বয়সে পুরো বাড়ির দায়িত্ব, সংসারের দায়িত্ব তার উপরে। কখনো চায়ের দোকানে বা রুটির দোকানে কাজ করেছেন, কখনো নিজে গান লিখেছেন লেটো দলের, ওই যে লেটো, গ্রামের যে সমস্ত লেটো যাত্রা দল থাকে তার গান লিখেছেন, সেই গানের সুরও দিয়েছেন, গান গেয়েছেনও। আবার পড়াশোনার মাঝখানে তার বিঘ্ন এসেছে, বাধা এসেছে অভাবের কারণে। আর নজরুলের মনটা চঞ্চল ছিল, তিনি একটা জায়গায় স্থির হতে পারেননি, অস্থিরতা তার মধ্যে কাজ করত। আসলে এই অভাব দারিদ্র, অনাচার, এই অবিচার, এই শোষণ তাকে ছোট থেকে প্রতি মুহূর্তে তাড়িত করছে। তিনি কোথাও একটা জায়গায় সুস্থির হতে পারছেন না, স্থির হতে পারছেন না। তাই তার পড়াশোনার ক্ষেত্রে মাঝে মাঝে গ্যাপ এসছে। তিনি কখনো বাংলাদেশে চলে গেছেন, ময়মনসিংহে, তৎকালীন পূর্ববঙ্গ, তারপরে আবার ফিরে এসে বর্ধমানে ক্লাস 7-এ ভর্তি হয়েছেন, তারপরে সেই স্কুল ছেড়ে আরেকটা স্কুলে ভর্তি হয়েছেন। যখন মাধ্যমিক হবে তার আগে প্রিটেস্ট পরীক্ষা চলছে, প্রিটেস্ট পরীক্ষার আগে যখন তিনি প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, সেই সময় হঠাৎই তাকে খুঁজে পাওয়া গেল না। তিনি এবং তার স্কুলের আরেকজন সহপাঠী, তারা দুজনেই চলে গেছে সুদূর করাচি। করাচি কোথায় বর্তমানে? পাকিস্তান। সেটা হচ্ছে 1917 খ্রিস্টাব্দ। তখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে, না শুরু হয়ে গেছে। কি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কত সালে? 1914। তাহলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর সেই প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদের পল্টনে, বাঙালি পল্টনে সেনাবাহিনীতে যোগ দিয়েছেন। পল্টন মানে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন নজরুল ওই অল্প বয়সে। 4 বছর সেখানে ছিলেন। সেখানে থাকাকালীন তিনি কবিতা, গল্প লিখেছেন, কলকাতায় পাঠিয়েছেন, বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়েছিল কলকাতা থেকে, কিন্তু ততখানি জনপ্রিয়তা পায়নি। তার দ্বিতীয় লেখা, তার প্রথম গল্প বাউন্ডুলের আত্মকাহিনী প্রকাশিত হয়েছিল, সেটাও জনপ্রিয়তা পায়নি। তারপর নজরুল ফিরে গেলেন কলকাতাতে। তারপরে তার তৃতীয় লেখা, দ্বিতীয় কবিতা বিদ্রোহী প্রকাশিত হলো। আর এই বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সাথে সাথে রাতারাতি নজরুল পাঠক মহলে, বিশেষ করে যুব শক্তির হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিলেন। আলোড়ন পড়ে গেল নজরুলকে নিয়ে। বিদ্রোহী কবিতাটা শুনেছ? বিদ্রোহী কবিতাটা শুনেছ কেউ? না স্যার। এ বাবা, এত সুন্দর কবিতা, এত সুন্দর কবিতা। নজরুলের বিদ্রোহী কবিতা তো শুনবেই। ইউটিউবে আছে, কিন্তু ইউটিউবে আছে বিদ্রোহী কবিতা,
দেখবে ইউটিউবে বাংলাদেশের একটা প্রতিযোগিতা হচ্ছে, আবৃত্তি প্রতিযোগিতা। সেই আবৃত্তি প্রতিযোগিতায় একজন প্রথম হয়েছে, ওই 20-22 বছরের একটা ছেলে। ওর কণ্ঠে বিদ্রোহী কবিতাটা আছে, অসাধারণ লাগবে, একটু খুঁজে দেখো, ভালো লাগবে। বিদ্রোহী কবিতা লিখলেই, টাইপ করলেই চলে আসবে, পুরোটা শুনবে। দীর্ঘ কবিতা, মানে রীতিমতো রোমহর্ষক। অন্যায় অবিচারের বিরুদ্ধে কিভাবে কবি আবির্ভূত হতে চান, কিভাবে আত্মপ্রকাশ করতে চান। আসলে কবি তো প্রতিনিধি সেই সমস্ত যুব শক্তির, তরুণ প্রজন্মের প্রতিনিধি, বীর বিপ্লবীদের প্রতিনিধি। অন্যায়কারীদের বিরুদ্ধে কিভাবে তিনি আবির্ভূত হচ্ছেন, কিভাবে তিনি অবতীর্ণ হচ্ছেন, তার বিভিন্ন যে রূপ, আবির্ভূত হওয়ার বা অবতীর্ণ হওয়ার বিভিন্ন রূপ এই বিদ্রোহী কবিতায় ফুটে উঠেছে। অসাধারণ কবিতা। আর এই কবিতাটা সবার কণ্ঠে ভালো লাগবে না, এত সুন্দর এই কবিতার ছন্দ, সুর, এই কবিতার মধ্যে একটা বলিষ্ঠতা আছে। রীতিমতো এই সময় দাঁড়িয়ে যদি আমরা শুনি তাও আমাদের গা কাটা দেবে। দেখবে ওই যে দেশাত্মবোধক গান যখন আমরা 15ই আগস্ট, 26শে জানুয়ারি এই সমস্ত দিনগুলোতে শুনি, তখন একটা অন্য রকমের অনুভূতি কাজ করে না? তখন মনে হয় না যে দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু এই সময় দাঁড়িয়েও যখন আমরা শুনছি তখন একটা অন্যরকম আবহ কাজ করে। তখন গা যেন কাটা দেয়, শিরায় উপশিরায় যেন রক্ত টকবগিয়ে ছুটতে থাকে। আসলে ইংরেজ শাসক চলে যেতে পারে, কিন্তু অন্যায়কারীরা কি চলে গেছে দেশ থেকে? বলো তো। বলো, দেশ স্বাধীন হয়েছে, ইংরেজরা চলে গেছে দেশ থেকে, কিন্তু আমাদের দেশে অন্যায়কারী কি নেই? মুখোশধারীরা কি নেই? সুযোগ সন্ধানীরা কি নেই? বহু মানুষকে বঞ্চিত করে একটা শ্রেণী ধনী হচ্ছে না? তার মানে পরাধীন দেশ নয় এটা ঠিকই, কিন্তু আজও অত্যাচারী, শোষক শ্রেণী, সুযোগ সন্ধানী, স্বার্থপর মানুষ আজও আছে। তাহলে আজ যদি থাকে, তাহলে নজরুলের কবিতা শুধুমাত্র ইংরেজদের বিরুদ্ধে নয়, নজরুলের কবিতা যত অন্যায় অবিচার তার বিরুদ্ধে, অন্যায়কারীদের বিরুদ্ধে, অরাজক পরিস্থিতির বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, স্থবিরতা বা জড়ত্বের বিরুদ্ধে। তাহলে তার কবিতাগুলো যত যুগ যাক না কেন, প্রতিটা যুগে, প্রতিটা সময়, প্রতিটা দিনে, প্রতিটা মুহূর্তে কিন্তু প্রাসঙ্গিক। কি বলো, প্রাসঙ্গিক নয়? নজরুল চলে গেছে, তার মানে কি তার কবিতাগুলো আমরা ভুলে গেছি? না, তার কবিতাগুলোর মধ্যে যে অর্থ লুকিয়ে রয়েছে সেই অর্থগুলো হারিয়ে যাওয়ার, অর্থগুলো মূল্যহীন হয়ে যাওয়ার, কি মূল্যহীন হয়ে যাওয়ার মতো কি মনে হচ্ছে? না, আজও এই কবিতার অর্থ সমানভাবে বজায় আছে, প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে যে শিক্ষা আমরা নেব, সেই শিক্ষা নিয়ে আমরা জেগে উঠব। ইংরেজদের বিরুদ্ধে নয়, কারণ ইংরেজ নাই। আমরা জেগে উঠবো অন্যায়কারীর বিরুদ্ধে, আমরা জেগে উঠবো অত্যাচারীর বিরুদ্ধে। আমরা যেখানে যত অন্যায় অবিচার দেখব, প্রতিবাদ করব। আমাদের ভেতরের যে সত্তাটা, ওই সত্তাটাকে আমরা মেরে ফেলবো না, ঘুম পাড়িয়ে দেব না। তাহলে একদিন নিজে অস্তিত্ব সংকটে পড়ে যাবে, নিজের পরিবার অস্তিত্ব সংকটে পড়ে যাবে, আর সমাজও একসময় ঘুমিয়ে যাবে। আর সমাজ যদি ঘুমিয়ে যায়, তখন পরিবারকে রক্ষা করা যায় না, ব্যক্তিকেও রক্ষা করা যায় না। তাহলে সমাজটাকে যদি আমরা সুরক্ষিত করতে পারি, তাহলে পরিবার এবং আমরা ব্যক্তি বিশেষও কিন্তু সুরক্ষিত বা রক্ষা পাব। সমাজে যদি কোনো নিরাপত্তা না থাকে, তাহলে পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হতে বাধ্য, কারণ আমরা সমাজবদ্ধ। আমরা এই যে নিশ্চিন্তে এখন বাড়ির মধ্যে বসে রয়েছি, তার কারণ হচ্ছে আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশীরা রয়েছে,
জনবসতিপূর্ণ এলাকায় আমরা আছি, তাই সচরাচর অন্যায়কারীরা সাহস পায় না আমাদের পরিবারে আঘাত হানতে। তাই ব্যক্তিকে নয়, পরিবারকে নয়, সবার আগে সমাজকে নিরাপদ করো, সমাজকে নিরাপত্তা দাও। আর সমাজকে নিরাপত্তা দিতে গেলে যেখানে যত অন্যায় তার বিরুদ্ধে মুখ খুলতে হবে। কারণ একবার যদি অন্যায়কারীকে আমরা প্রশ্রয় দিই তাহলে সে কি করবে না, সাহস পেয়ে আঘাত হানতে চাইবে। একবার, দুইবার, তিনবার তার সাহস কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথমবারই যদি এক থাপ্পড়ে দাঁতটা ফেলে দাও তাহলে দ্বিতীয়বার কিন্তু আর চোখ তুলে তাকাতে সাহস পাবে না। কিন্তু প্রথমবারে যদি তুমি চুপ করে যাও তাহলে দ্বিতীয়বার ও সাহস বাড়াবে, তৃতীয়বার ও কিন্তু আক্রমণ করবে। অতএব নজরুলের কবিতা কিন্তু পরাধীন ভারতবর্ষের সময়কালে লেখা হতে পারে, কিন্তু তার গুরুত্ব, তার অর্থ, তার মূল্য কিন্তু আজও সমানভাবে প্রাসঙ্গিক, এবং যতদিন সমাজ সভ্যতা থাকবে ততদিন তার প্রাসঙ্গিকতা বজায় থাকবে। এবার বলো কত সালে কবিতাটা লেখা হয়েছে? গানটা একটু আগে বললাম 1924। না 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 না, লেখা 1922। লেখা হয়েছে 1922 খ্রিস্টাব্দে, আর গ্রন্থাগারে প্রকাশিত হচ্ছে 1924 খ্রিস্টাব্দে। তাহলে 1922 থেকে 24 যদি আমরা ধরি, 1922 খ্রিস্টাব্দ মানে ভারতবর্ষের ইতিহাসে একটা আলোড়ন সৃষ্টিকারী পরিস্থিতি তৈরি হয়েছিল। কি সেটা? অসহযোগ আন্দোলন। হ্যাঁ, অহিংস অসহযোগ আন্দোলন। অসহযোগিতা করবো আমরা, এবং অসহযোগিতাটা করব কিভাবে না, অহিংস পথে। কোনো হিংসার পথ নয়, কোনো মারামারি নয়, রক্তপাত নয়, কোনো সংঘাতে যাব না আমরা। অহিংস পথে, কোনো হিংসার পথ না নিয়ে আমরা অসহযোগিতা করব। কাদের সঙ্গে অসহযোগিতা করব? ব্রিটিশদের সঙ্গে। তাদের কোনো কাজে সহযোগিতা করব না। যদি আমরা কোনো কাজে সহযোগিতা না করি তাহলে এক সময় ব্রিটিশরা কি হবে, এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হবে না? কিন্তু কাজটা বড্ড কঠিন। বলো তো, কাজটা কি খুব কঠিন নয়? কাজটা আমরা যদি সবাই মনে করি ভারতবাসী কেউ ইংরেজদের সহযোগিতা করবো না, ইংরেজদের কোনো কাজ করব না, তাদের পাশে থাকবো না বলে হাত পা গুটিয়ে বসে আছি, তাহলে ইংরেজরা কি ছেড়ে দেবে? আমাদেরকে দিয়ে কাজ করাবে, বাধ্য করবে, আমাদের উপরে বল প্রয়োগ করবে, শক্তি প্রয়োগ করবে, আঘাত হানবে। তাহলে এই যে অহিংস অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ যারা করবে তারা তো 2-5 জন অংশগ্রহণ করলে কার্যসিদ্ধি হবে না ভারতবাসী। সামগ্রিকভাবে গোটা দেশকে অংশগ্রহণ করতে হবে। আর গোটা দেশকে অংশগ্রহণ করানোর জন্য যে জাগরণ সম্ভব সেটা কিন্তু সময় সাপেক্ষ, এবং 1 দিন 2 দিন 3 দিন এমনভাবে অত্যাচার করবে, এমনভাবে টর্চার করবে, তারপরের দিন আমরা হয়তো বাধ্য হব নথি স্বীকার করতে, হার মানতে। আমরা হয়তো বাধ্য হব ইংরেজদের কাজে সহযোগিতা করতে। যাই হোক, এই অহিংস অসহযোগের যে পথ, সেই পথ একটা শ্রেণী নিয়েছিল। কিন্তু কবি কাজী নজরুল ইসলাম ওই সময়কালে দাঁড়িয়ে সেই অহিংস অসহযোগের পথ না নিয়ে তিনি সংগ্রামের পথকে বেছে নিয়েছিলেন, হিংসার পথকে বেছে নিয়েছিলেন, আঘাতের বিরুদ্ধে পাল্টা আঘাতকে বেছে নিয়েছিলেন। এক গালে চড় খেলে আর এক গাল বাড়িয়ে দেওয়ার পক্ষপাতী তিনি ছিলেন না। এক গালে চড় খেলে 2 গালে চড় কষিয়ে দেওয়ার পক্ষপাতী ছিলেন। একবার থাবড়ে দাঁতে পাটি খসিয়ে নেওয়ার পক্ষপাতী ছিলেন। বলো তোমরা কোন পথকে নিতে চাও? কোন পথকে নিতে চাও তোমরা? মানে সংগ্রামের পথ? হ্যাঁ, 2 গালে চড় খাওয়ার পথকে না দেওয়ার পথকে? দেওয়ার পথকে। দেওয়ার পথকে, খাওয়ার পথকে। আমি তো দুটো পথকে বিশ্বাস করি। সহিষ্ণুতা, সহ্য ক্ষমতা, এটা একটা বড় গুণ, মহৎ গুণ। কারণ
যে মানুষটা অন্যায় করছে অনেক সময় হতে পারে সেই মানুষটা হয়তো অন্যায় করছে কেন বুঝতে পারে না, তার যে অন্যায় করা ঠিক নয় উচিত নয় সেটাও বুঝতে পারে না। তোমাকে অপমান করছে, আঘাত করছে, তুমি সহ্য করতেই পারো, সহ্য করে তাকে একটা সুযোগ দিতেই পারো, সংশোধনের সুযোগ দিতে পারো, নিজেকে চেঞ্জ করার সুযোগ দিতেই পারো। কিন্তু যখন দেখলে না একবারের পর দুবারও সুযোগ নিল না, মানে সংশোধনের সুযোগ নিল না, তিনবারের বারও দেখা যাচ্ছে নিল না, তখন কিন্তু আর বেশি ধৈর্যশীল হয়ে সহিষ্ণু হয়ে কিন্তু এই মহত্বতার পরিচয় দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। একবার দুবার মহত্বতার পরিচয় দিলে, সহ্য ক্ষমতার পরিচয় দিলে, সহিষ্ণু হয়ে তুমি তোমার গুণের পরিচয় দিলে। কিন্তু তিনবারের বার যখন আর হলো না তখন থাবড়ে পথে আনো, সংশোধনটা তখন হাত চালিয়ে কর। আবার কখনো কখনো প্রথমবারই আঘাতটা আনতেই হয়, এমনও নীতি পরিস্থিতি অনুযায়ী নিতে হয়। আবার কোথাও কোথাও একটু একটু সহ্য করতে হয়, সুযোগ দিতে হয় অন্যায়কারীকে নিজেকে সংশোধনের। যাই হোক, কে কোন নীতিতে বিশ্বাস করো সেটা তো তার ব্যক্তিগত, তবে কখনো কখনো একটা নীতি সবসময় কার্যকরী হয় না, কখনো কখনো হয়তো দ্বৈত নীতিকে কার্যকর করতে হয়, পরিস্থিতি অনুযায়ী তখন সিদ্ধান্ত নিতে হয় ঠিক কোন নীতিটা গ্রহণযোগ্য ওই মুহূর্তে। কি এটা কি ঠিক মনে হচ্ছে যে কখনো কখনো পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াটা বোধ হয় বেশি বুদ্ধিমানের কাজ? এরকমও তো পরিস্থিতি হতে পারে। কিন্তু আবার এটাও ঠিক যে চট জলদি ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়াটাই বেশি যুক্তিসঙ্গত, বেশি দেরি করাটা আবার উচিত না। যাই হোক, কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহের পথটাকে, যিনি প্রতিবাদের পথটাকে, যিনি গর্জে ওঠার পথটাকে অর্থাৎ সশস্ত্র সংগ্রামের পথকে তিনি বরাবর অগ্রাধিকার দিয়েছেন, গ্রহণ করেছেন। এবং এই সংগ্রামের পথে যারা অগ্রণী ভূমিকা নেবে, যারা সবার আগে এগিয়ে যাবে, যারা পথ দেখাবে, তারা তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্মের, সেই যুবশক্তির মধ্যে যারা পথপ্রদর্শক, তারা বীর বিপ্লবী। আর সেই বীর বিপ্লবীরা এগিয়ে যাবে অসহায়, পরাধীন, অর্ধমৃত দেশবাসীকে সাথে নিয়ে, তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে এই পথপ্রদর্শক তরুণ বীর বিপ্লবী। তারা অসহায়ের সহায় হবে, তারা অন্ধ আতুরের সমব্যথী হবে, তারা আত্মবিশ্বাস হারিয়ে অর্ধমৃতের মতো যে জাতি পড়ে পড়ে মার খাচ্ছে তাদের আত্মবিশ্বাস হবে, তাদের প্রেরণা হবে, তাদের উৎসাহ হবে। 1922 অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয়েছে, আর তারই মাঝে এই বিদ্রোহী কবি আহ্বান জানিয়েছেন সেই যুব সমাজকে যারা দেশকে দীর্ঘকালের পরাধীনতার অন্ধকার থেকে মুক্ত করে স্বাধীনতার জয় পতাকা উড়াবে। বলো 1922, তার মানে কত বছর, সেই সময় পর্যন্ত, সেই সাল পর্যন্ত কত বছর দেশ পরাধীন। পলাশীর প্রান্তরে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, দীর্ঘকাল ধরে সেই স্বাধীনতার সূর্য ডুবেছিল। পলাশীর যুদ্ধ কত সালে? রে বাংলার ইতিহাস ভুলে যাচ্ছিস? 1757 খ্রিস্টাব্দ।
পলাশির যুদ্ধের সাথে সাথে বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতার সূর্য ডোবা শুরু হয়ে গেল। তারপরে বক্সারের যুদ্ধের পর পুরোপুরি ডুবেই গেল। 1764 বক্সারের যুদ্ধ। তাহলে আমরা 1757কেই যদি ধরি, সেখান থেকে 1857 ভারতবর্ষের ইতিহাসে আর একটা সারা জাগানো আলোড়ন সৃষ্টিকারী ঘটনা সারা ভারতবর্ষে জুড়ে। 1857 কি ঘটেছিল? সিপাহী বিদ্রোহ তথা মহাবিদ্রোহের আখ্যা দিয়েছে ইতিহাসবিদরা। তাহলে 100 বছর পর মহাবিদ্রোহ, তার মানে দীর্ঘ 100 বছর ধরে ইংরেজদের বিরুদ্ধে বাঙালি তথা ভারতবাসীর মধ্যে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল তারই বহিঃপ্রকাশ এই মহাবিদ্রোহের মাধ্যমে সারা ভারতবর্ষে একবারে বিস্ফোরণের বারুদ ছড়িয়ে পড়েছিল। ইংরেজ সরকার বুঝে গিয়েছিল যে তারা যে অন্যায় যে অবিচার ভারতবাসীর উপরে করছে তারই প্রতিফল এটা। ভারতবাসী ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্ত্বাবধানে আর থাকতে চাইছে না। তখন 1758 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, ক্ষমতা হস্তান্তর করে নেয়, ইংল্যান্ডের রানীর হাতে ক্ষমতা চলে যায় এবং ইংল্যান্ড থেকে একজন ভাইসরয় নির্বাচিত হয়ে আসত, যারা ভারতবর্ষকে শাসন করত, বড়লাট। কারণ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতবাসীর ক্ষোভ, যদি কোম্পানির হাতে ক্ষমতা থাকে তাহলে ভারতবাসীকে নিয়ন্ত্রণ করা যাবে না, ভারতবাসীর উপরে কর্তৃত্ব বা আধিপত্য করে রাখা যাবে না। এই মহাবিদ্রোহকে দমন করার জন্য অনেক রকমের নীতিকে ইংরেজরা প্রয়োগ করেছিল। তার মধ্যে একটা নীতি হচ্ছে দ্বীপান্তরে প্রেরণ। বলো, কোন দ্বীপে প্রেরণ করেছিল? কোন দ্বীপে? ভারতবর্ষ থেকে, ভারতবর্ষ থেকে বহু বিপ্লবীকে আন্দামানে প্রেরণ করা হয়েছিল। তখনও আন্দামানের সেলুলার জেল তৈরি হয়নি। আন্দামানের সেলুলার জেল আরো কয়েক বছর পরে তৈরি হয়েছিল এবং ওখানকার বন্দীদেরকে দিয়ে তাদের উপরে জোরপূর্বক তাদের উপরে নির্যাতন করে অত্যাচার করে সেখানকার সেলুলার জেল তৈরি করা হয়েছিল, কুখ্যাত সেলুলার জেল। এটা একটা নীতি। কিন্তু যদি সেই সমস্ত বিপ্লবীদেরকে ভারতবর্ষের কোথাও কোনো জেলে বন্দি করে রাখা হয়, তাহলে তাদেরকে সেই জেলখানা থেকে মুক্ত করার জন্য ভারতবাসীর আন্দোলন কিন্তু উত্তরোত্তর বাড়তে থাকবে। তাহলে আন্দোলনকে স্থিমিত করতে গেলে ভারতবাসীর চোখের সামনে থেকে সরিয়ে দিতে হবে সেই সমস্ত বীর বিপ্লবীদের, ইংরেজদের চোখে কুখ্যাত অপরাধীদের। কথা আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানে কি? আউট অফ সাইট আউট অফ মাইন্ড। হ্যালো ইংলিশ। চোখের সামনে থেকে সরে গেলে ভুলে যাবে সবাই। চোখের আড়ালে চলে গেলে মনের আড়ালে চলে যায়। তাই ভারতবাসীর চোখের সামনে থেকে সরিয়ে দেওয়া হলো দূর দূরান্তে, বহুদূর সেই সমুদ্র পাড়ে দ্বীপান্তরে। তারপরে গড়ে তোলা হলো সেলুলার জেল। সেখানকার অন্ধকার গুপ্ত কুঠুরিতে সেই সমস্ত বন্দীদেরকে শেকলে বন্দি করে, শেকল পরিয়ে অত্যাচারের সীমা বা মাত্রা ছাড়িয়ে গেল। সেখানে মাত্রা ছাড়িয়ে গেল। গোটা ভারতবর্ষে ইংরেজরা জেলখানা তৈরি করেছে, বহু জেলখানা, এবং সেই জেলখানায় বীর বিপ্লবীদেরকে একে একে বন্দি করছে। কখনো কখনো ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে,
কখনো গুলি করে হত্যা করা হচ্ছে, চাবুকে চাবুকে জর্জরিত করা হচ্ছে, দ্বীপান্তরে প্রেরণ করা হচ্ছে। তার মানে সারা ভারতবর্ষে বহু জেলখানা, সেই জেলখানা দীর্ঘদিন ধরে ইংরেজরা তৈরি করেছে ভারতবর্ষের বুকে। এখানে সংকীর্ণ অর্থে যদি আমরা এই জেলখানাগুলোর কথা বলি, তাহলে বৃহৎ অর্থে জেলখানা বলতে জেলখানা নয়, জেলখানা বলতে পরাধীনতাকে বুঝিয়েছে। সারা ভারতবর্ষটা ইংরেজরা জেলখানায় পরিণত করেছে, সারা ভারতবর্ষটাকেই একটা জেলখানায় পরিণত করা হয়েছে। তার সারা ভারতবর্ষটাকে পরাধীনতার শৃঙ্খলে বেঁধে ফেলা হয়েছে। তাহলে এই অবস্থায় সেই জেলখানাকে ভেঙে ফেলে সেখানকার বন্দী বীর বিপ্লবীদেরকে যদি মুক্ত করতে হয়, তথা বৃহৎ অর্থে সারা ভারতবর্ষটাকে যদি অন্ধকার থেকে টেনে তুলতে হয়, সারা ভারতবর্ষের পায়ে তথা ভারত মাতার পায়ে যে বেড়ি পরানো হয়েছে শেকল, তাকে যদি ভেঙে ফেলতে হয়, তাহলে যাদের প্রয়োজন তারা হচ্ছে তরুণ প্রাণ, নবীন প্রাণ, যুবশক্তি, এবং সেই যুবশক্তির আবির্ভাব হোক দেবাদিদেব মহাদেবের রুদ্র রূপ নিয়ে। রুদ্র রূপে সেই যুবশক্তি, তরুণ প্রাণ, বীর বিপ্লবীরা ঝাঁপিয়ে পড়ুক। দেবাদিদেব মহাদেবের দ্বৈত রূপ, এক রূপে তিনি ধ্বংসের দেবতা, মানে রুদ্র রূপেই শিব মহাদেব প্রলয় বা ধ্বংসের দেবতা, আর এক রূপে তিনি সৃষ্টি করেন। তাহলে পুরাতনকে যদি বিনাশ করা হয়, জরাজীর্ণ থেকে যদি ধুয়ে মুছে ফেলা হয়, তবেই তো নতুন প্রাণ আসে। ধ্বংস হলে তবেই নতুন সৃষ্টি। ধ্বংসের বুকে কার ধ্বংস? ইংরেজদের ধ্বংস, ইংরেজদের পতন। কার ধ্বংস? স্থবিরতার ধ্বংস। স্থবিরতা মানে জড়ত্বের ধ্বংস, অন্ধ সংস্কারের ধ্বংস, অনাচারের ধ্বংস, অবিচারের ধ্বংস, বৈষম্যের ধ্বংস, অন্ধকারের বিনাশ। তাহলে জরাজীর্ণকে, পুরাতনকে, জড়ত্বকে, স্থবিরত্বকে, অন্ধকারকে যদি ঘুচাতে হয়, তাহলে কার আবির্ভাব দরকার? না দেবাদিদেব মহাদেবের সেই রুদ্র রূপের আবির্ভাব দরকার। আর সেই রুদ্র রূপই দেবাদিদেব মহাদেবের সেই রুদ্র রূপ কবি লক্ষ্য করছেন কাদের মধ্যে? এই বীর বিপ্লবীদের মধ্যে। আর সেই বীর বিপ্লবীরা মহাদেবের রুদ্র রূপে আবির্ভূত হয়ে সমস্ত পুরাতনকে ভেঙে চুরে নাশ করে নতুন সৃষ্টির নিশান রাখ। এটা তো তোমরা জানোই যে যত পুরাতন সভ্যতা ধ্বংস হয়ে গেছে, তার উপরে কিন্তু নতুন একটা সভ্যতা গড়ে উঠেছে, এবং সেই সভ্যতা পুরাতনের থেকেও অনেক গুণ বেশি উন্নত। ধ্বংস দরকার, ধ্বংসের মধ্যে লুকিয়ে থাকে সৃষ্টির বীজ। ধ্বংস হলে তবে গিয়েই নতুন সৃষ্টির অঙ্কুর গজায়। তাই দীর্ঘ প্রায় 150 বছরের ঊর্ধ্বে যে পরাধীনতার অন্ধকার ভারতবর্ষে জমাট বেঁধেছিল, তাকে ঘুচিয়ে স্বাধীনতার সূর্যোদয়ের জন্য কবি আহ্বান জানিয়েছেন তরুণ বীর বিপ্লবীদের। প্রেক্ষাপটটা বোঝা গেল? এবারে কবিতার লাইনে যাব, আর খুব বেশি সময় লাগবে না আশা করা যায়। কাজী নজরুল ইসলামের ভাঙার গান। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। কারার ওই লৌহ কপাট। যখনই কারা তথা কারাগারের কথা আসবে, তখন আমরা সংকীর্ণ অর্থে ধরবো, আবার বৃহৎ অর্থেও ধরবো। তাহলে সংকীর্ণ অর্থে কারা মানে কারাগার। কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছে ভারতবাসীকে, বিপ্লবীদেরকে। কিন্তু ভারতবর্ষের বুকে যদি কয়েকটা কারাগার থাকে এবং সেখানে বন্দি অবস্থায় থাকে বীর বিপ্লবীরা, তাহলে সারা ভারতবর্ষটাকে যদি কারাগারে পরিণত করে ইংরেজরা, তাহলে সারা ভারতবর্ষের যারা বন্দি
তথা ভারতবাসী তারা সামগ্রিকভাবে বিরাট বড় একটা কারাগারের মধ্যে বন্দী হয়ে রয়েছে। সংকীর্ণ অর্থে একটা কারাগারের লৌহ কপাট মানে লোহার দরজাকে যদি ভেঙে ফেলা হয় বা ভেঙে ফেলা যায়, তাহলে সেই কারাগার থেকে মুক্ত করা সম্ভব হবে বীর বিপ্লবীদের। আর সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষরূপী কারাগারটাকে যদি ভেঙে ফেলা হয়, তার দরজাটাকে যদি ভেঙে ফেলা হয়, তাহলে মুক্ত করা সম্ভব হবে কাদের? না পরাধীন দেশবাসীকে। এবং এই কারাগারের লৌহ কপাট ভাঙার জন্য কোনো আবেদন নিবেদনের দ্বারা সম্ভব নয়, অহিংসের রাস্তাতে সম্ভব নয়। হাত জোড় করে ইংরেজদের সামনে হাঁটু গেড়ে বসে যদি আমরা প্রার্থনা করি, অনুরোধ করি যে এই কারাগারের লোহার দরজাটা ভেঙে দাও, খুলে দাও, দেবে? খুলে দেবে? লাথি মেরে আমাদের দাঁতের পাটি নামিয়ে দেবে। তাই কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, আর কোনো দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, ভেঙে ফেল, একটা বিরাট আঘাত হেনে ভেঙে ফেলো, করে লোপাট, লোপাট করে দাও। লোপাট করা মানে কি? একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া, শুইয়ে দেওয়া, এখানে নিশ্চিহ্ন করা, ভেঙে চুরমার করে দেওয়া। রক্ত জমাট বেঁধে রয়েছে, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদী। শিকল পুজো, শিকলের পুজো করে। শিকল মানে এখানে বন্দি দশার, শিকল মানে পরাধীনতার। তাহলে পরাধীনতার পুজো কারা করে বলতো? বীর বিপ্লবীরা না ইংরেজরা? কারা পরাধীনতা চায় তারাই পরাধীনতার পুজো করবে। তাহলে শিকল পুজোর পাষাণ বেদী, তাহলে শিকলের পুজো কারা করছে? ইংরেজরা। তো সেই ইংরেজদের যে শিকল পুজোর, তাদের যে ইচ্ছা, তাদের যে আকাঙ্ক্ষা যে শিকলের পুজো করছে, কারণ পরাধীনতা থাকুক দীর্ঘকাল ধরে, তারা আমাদের ভারতবর্ষটাকে একটা পাষাণ বেদিতে পরিণত করেছে। বেদি, যার উপরে, বেদির উপরে যে উঁচু জায়গা, যার উপরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়, মায়ের বেদি, এখানে মা বলতে ভারত মাতা, আর সেই ভারত মাতার বেদি আজ পাষাণে পরিণত হয়েছে। পাষাণ মানে পাথর, প্রাণহীন, একবারে জমাট করে দিয়েছে। একবারে পাষাণ মানে প্রাণহীন, মানে একবারে স্থবির করে দিয়েছে, জড়ো করে দিয়েছে, শিকলে জড়িয়ে, শিকলে বেঁধে। আর সেই শিকল পুজোর পাষাণ বেদিতে চাপ চাপ রক্ত, রক্ত জমাট বেঁধে আছে। কাদের রক্ত? কাদের রক্ত? বীর বিপ্লবীদের রক্ত, ভারতবাসীর রক্ত জমাট বেঁধে আছে। তাহলে সেই রক্ত জমাট বাঁধা শিকল পুজোর পাষাণ ভেঙে চুরমার করার জন্য, লোহার কপাট ভেঙে ফেলার জন্য কবি বীর বিপ্লবীদের আহ্বান জানিয়েছেন, ডাক দিয়েছেন। ডাক দিয়েছেন তাদের, কাদের? ওরে ও তরুণ ঈশান, আয়, এগিয়ে আয়, ঝাঁপিয়ে পড়। তরুণ ঈশানকে ডাক দিয়েছেন। ঈশান মানে কি? শিব। ঈশান হচ্ছেন শিব। শিবের সেই যে নটরাজ রূপ, সেই নটরাজ রূপকে তরুণ প্রজন্মের মধ্যে কবি লক্ষ্য করছেন। তাই তরুণ ঈশান, সেই তরুণ ঈশান আসবে প্রলয়ঙ্কর মূর্তি ধরে। তরুণ ঈশান আসবে ভয়ঙ্কর রুদ্র রূপ ধরে। সেই তরুণ ঈশানকে মানে তুলনা করতে হবে যে ঈশান তথা শিব যেমন তার রুদ্র রূপে আবির্ভূত হয়ে সমস্ত জরাজীর্ণতাকে ভেঙে চুরে নাশ করে দিয়েছিলেন, তেমনি তরুণ বিপ্লবী আবির্ভূত হবে ঈশানের মতো এবং ওই লৌহ কপাটকে ভেঙে নিশ্চিহ্ন করবে। আর রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদিকে ভেঙে ভারত মাতাকে পুনঃপ্রতিষ্ঠিত করবে তার আসনে, শূন্য আসনে। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। বাজা তোর প্রলয় বিষান, বিষান মানে কি? যুদ্ধের বাদ্যযন্ত্র। বিষানটা কি রকম? বিষান মানে হচ্ছে শিঙা। শিঙা জানো? শিঙাটা বলবো না। এখন খাওয়া দাওয়া করার পরে পড়তে বসেছ, তাই খিদে টিদে তোমাদের
এত তাড়াতাড়ি লাগবে না, কেউ আবার সিঙ্গা শুনে সিঙ্গাড়া টিঙ্গাড়া ভেবে বসো না। হ্যাঁ, সিঙ্গা জানো? সিঙ্গা, হ্যাঁ সিঙ্গা। দেখবে যুদ্ধের সময়, যুদ্ধ তো আর আমরা দেখি না, আমরা সিনেমায় দেখেছি, তো যুদ্ধের সময় একটা বাঁকানো মতো বাঁশি থাকে, এইভাবে বেঁকে এইরকম উঠে দেখবে, এরকম মুখটা এরকম বড় হয়ে থাকে, এরকম উপরের দিকে উঠে এরকম হয়ে থাকে, দেখেছো না? ওইটা ওইটা যখন বাজায় না আওয়াজ হয়, ওটা হচ্ছে সিঙ্গা, ওটাকে বলা হয় বিষান। তাহলে যুদ্ধের সময় এক ধরনের বাদ্যযন্ত্র, কিন্তু সিঙ্গা বিষান, আর সেই সিঙ্গা বাজিয়ে যুদ্ধের সূচনা হয়। তার মানে যুদ্ধ মানে কেন? ধ্বংস, তার মানে ধ্বংসের সূচনা হয়। প্রলয়, প্রলয় মানে বিপর্যয়, ধ্বংস। তাহলে তরুণ ঈশানকে কবি বলছেন যে বাজা বাজা তোর প্রলয় বিষান, ওই প্রলয় বিষান বাজিয়ে প্রলয় নিয়ে আয়, ধ্বংস নিয়ে আয়, ধ্বংস নিশান ওরা, ধ্বংসের নিশান উড়াতে বলছে। নিশান মানে কি? ধ্বংসের পতাকা উড়াতে বলছে। উড়ুক প্রাচীর, প্রাচীর ভেদি, সেই ধ্বংসের পতাকা উড়বে কোথায় না? প্রাচীর ভেদ করে। সেই প্রাচীর, এখানে দেখো দুটো প্রাচী শব্দ, একটা প্রথমে প্রাচী, প্রাচী দিয়ে অ্যাপোস্ট্রফি, তারপরে র দেওয়া আছে, তারপরে আছে প্রাচীর। পরের প্রাচীর মানে হচ্ছে পাঁচিল, মানে কারাগারের পাঁচিল, মানে গোটা ভারতবর্ষকে যে কারাগারে পরিণত করেছে সেই কারাগারের পাঁচিল, যে কারাগারের পাঁচিলটা আজ দীর্ঘ প্রায় 150 বছরের উপরে দেওয়া আছে। তাহলে সেই প্রাচীরটা বলতো পুরনো না নতুন? তাহলে পুরনো। তাহলে প্রাচী শব্দের অর্থ প্রাচীন। তাহলে উড়ুক, কি উড়বে? ধ্বংসের নিশানা, ধ্বংসের পতাকা। কি ভেদ করে? ভেদ করে মানে বিদীর্ণ, ভেঙে। তাহলে প্রাচী, তাহলে প্রথম প্রাচী মানে হচ্ছে প্রাচীন মানে পুরনো, প্রাচীর মানে পাঁচিল। তার মানে ইংরেজরা যে 150 বছরের ঊর্ধ্বে যে পাঁচিল, পুরনো পাঁচিল তৈরি করে রেখেছে, কারাগারের পাঁচিল, ওই কারাগারের পাঁচিল ভেঙে, কারাগারের পাঁচিল ভেঙে চুড়ে ধ্বংসের নিশান উড়ুক, এবং সেটা তরুণ ঈশান প্রলয়ের বিষান বাজিয়ে সেই ধ্বংসের কাজটা শুরু করুক। গাজনের বাজনা বাজা, গাজনের বাজনা বাজা। গাজনের বাজনা শুনেছো? দুমদারাক্কা বাজনা, গাজনের বাজনা বাজনা শুনেছো কেউ? গাজন, গাজন কি জিনিস? গাজন কি জিনিস জানো? হ্যাঁ স্যার। গাজন কোন সময় হয়? চৈত্র মাস। চৈত্র মাসে চড়ক মেলায় আমরা গাজন দেখতে পাই, গাজনের যাত্রা। দেখবে চৈত্র মাসে চড়কের সময় শিব দুর্গা সাজে, এবং চড়ক মেলাতে গাজন উৎসব হয়। এটা হচ্ছে এই মালদা মুর্শিদাবাদ ওই অঞ্চলে অনেক বেশি হয়। এবং সেই গাজনের যে বাজনা বাজানো হয়, সেই বাজনার আওয়াজটা এরকম। এই বাজনাটাকে যেন কি বলে দেখবে, লম্বা লম্বা না, এরকম ভাবে 3টে কি বলবো ছোট ছোট ওই কি বলবো ঢোলের মতো, ঢোল নয়, থাকে এরকম ভাবে স্ট্যান্ডের উপরে থাকে, এইভাবে বাজায়, এইভাবে হাত দিয়ে বাজায় দাম দাম করে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ওই না, ওটার নাম কি আমি ওটা মনে করতে পারছি না। এইভাবে হাত দিয়ে বাজায় এবং দাম 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 করে এরকম। এটাকে বলা হয় গাজনের বাজনার সময় এই বাজনাটা বাজানো হয়, বাদ্যযন্ত্রটা বাজানো হয়। তাহলে গাজনের বাজনা যখন বাজে তখন শিব ওই গাজনের বাজনার সঙ্গে সমান তালে ওই নৃত্যটা নাচে, ওই প্রলয়ের নৃত্যটা নাচে। তাহলে গাজনের বাজনা বাজা কোনো হৃদয় ছুঁয়ে যাওয়া সুর নয়, সেই বাজনা গাজনের বাজনা, যে বাজনা রক্ত টকবুক গিয়ে ফুটিয়ে দেবে, শিরায় উপশিরায় রক্ত ছুটাবে,
ওই বাজনা শুনলে আমাদের দেহ যেন আরো চন্মনীয়। তাহলে গাজনের বাজনা বাজা, কে মালিক, কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। আরে কে মালিক? এই দেশ আমাদের, আমরা দেশের মানুষ, আমরা বঞ্চিত হচ্ছি, আমরা শোষিত হচ্ছি, পদদলিত হচ্ছি, পিষ্ট হচ্ছি দিনের পর দিন। আর কোথা থেকে 7 সমুদ্র 13 নদীর পার থেকে বহিরাগত জাতি ইংরেজরাই উড়ে এসে জুড়ে বসেছে। তারা এসে আজকের আমাদের মাথার উপরে বসে আছে, আমাদের মালিক হয়ে। আমাদের দেশ, আমরা বঞ্চিত, আমরা পরাধীন। আরে কে মালিক, কে সে রাজা? এখানে মালিক বলে কেউ নেই, রাজা বলে কেউ নাই। আমরা কলকারখানায় কি দেখেছি না, যে শ্রমিকদের পরিশ্রমে কলকারখানার মালিক মুনাফা লাভ করছে, সেই মালিক তাদেরকে অন্ধকার রেখে দিয়েছে। এখানে কেউ মালিক নয়, এখানে সবাই সমান, এখানে কেউ রাজা নয়। এখানে রাজা, মালিক, প্রজা, শ্রমিক সবাই সমান। তাহলে কে মালিক? কবি তুচ্ছ তাচ্ছিল্য করে বলছেন, কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। সাজা দিচ্ছে কাদের? মুক্ত স্বাধীন সত্যকে। সত্য হলো মুক্ত, সত্যকে সাজা দেওয়া যায় না, অর্থাৎ সত্যের কণ্ঠরোধ করা যায় না। যে বীর বিপ্লবী অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলছে, তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে, তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। যারা লিখতে চাইছে, কবি যেমন তার সাহিত্যের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠছেন, লিখছেন, সেই সমস্ত গান, কবিতা, সেই সমস্ত কাব্যগ্রন্থ যেগুলোকে দিনের পরের প্রতি মুহূর্তে ব্যান্ড করে দেওয়া হচ্ছে, বাজেয়াপ্ত করা হচ্ছে, নিষিদ্ধ করা হচ্ছে। কবি ধূমকেতু পত্রিকার, লাঙল পত্রিকার সম্পাদকও ছিলেন, সেই সমস্ত পত্রিকাগুলোকেও ব্যান্ড করে দেওয়া হয়েছে। তার মানে কি? সত্যি কথা বলছে বলে ইংরেজরা ভয় পাচ্ছে, আর ভয় পাচ্ছে বলেই তারা সত্যবাদীর কণ্ঠরোধ করছে, মানে সত্যের কণ্ঠরোধ করছে। কিন্তু সত্যের কণ্ঠরোধ করা যায় না, সত্য হচ্ছে আদর্শ। তাহলে সত্যের কণ্ঠরোধ করা যায় না, সত্য স্বাধীন, সত্য মুক্ত। কে বলে যে সত্যকে সাজা দেওয়া যায়? ইংরেজরা ভাবছে, রাজা ভাবছে, আমরা একজনের কণ্ঠরোধ করে সত্যকে সাজা দিলাম। সত্য বলতে এখানে সত্যবাদী, বীর বিপ্লবী, যে সত্যি কথা বলতে গিয়ে সাজা প্রাপ্ত হয়। আরে সাজা দিচ্ছে সত্যকে, সত্যকে কি কখনো সাজা দেওয়া যায়? সত্যকে কখনো সাজা দেওয়া না। কথায় বলে না, ওই যে সত্যকে যতই চাপা দিয়ে রাখা হোক না কেন, এক সময়, এক না হোক এক সময়, সেই সত্যের প্রকাশ ঘটবেই ঘটবে। তাহলে কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে। হা হা হা, পায় যে হাসি। এই হাসিটা কিসের হাসি? কবির এই যে হাসি, কিসের হাসি? কেমন ধরনের হাসিটা? তাচ্ছিল্যের হাসি, বিদ্রুপের হাসি, তোয়াক্কা না করে, ডোন্ট কেয়ার। কি বলে রে, ছি ছি। এই কথাটা শোনার পরে আমার হাসি পাচ্ছে। কোন কথাটা শুনে হাসি পাচ্ছে? না, ভগবানকে ফাঁসি দিচ্ছে ইংরেজরা, ভগবানকে ফাঁসি দিচ্ছে। এখানে আসলে ভগবানের সঙ্গে কাদের তুলনা করা হয়েছে? বিপ্লবীদের। কারণ ভগবান হচ্ছে অমর, ভগবান ঈশ্বর অমর, আর বীর বিপ্লবীরা অমর। কারণ বীর বিপ্লবীরা যখন ফাঁসি কাটে ঝুলছে, তাদেরকে যখন ফাঁসি দেওয়া হচ্ছে, তখন কিন্তু তারা শহীদ হচ্ছে। তাহলে শহীদ মানে তো অমর। তাহলে ভগবান মানে আমাদের কাছে বীর বিপ্লবী। বীর বিপ্লবীদেরকে ফাঁসি দিচ্ছে মানে ভগবানকে ফাঁসি দিচ্ছে। আরে ভগবানকে কখনো ফাঁসি দেওয়া যায়? ভগবানকে ফাঁসি দিচ্ছে। কি হাসির কথা! ভগবানকে কখনো ফাঁসি দেওয়া যায় না। এই হাসির মাধ্যমে কবি তাদের তুচ্ছ জ্ঞান করছে, ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে। পায় যে হাসি, ভগবান পড়বে ফাঁসি, ভগবানকে পড়াবে হবে ফাঁসি, এটা কখনো হয়? সর্বনাশী শিখাহীন তথ্য কেড়ে। সর্বনাশ করে যারা, তারাই তো সর্বনাশী। তাহলে এখানে সর্বনাশী বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ব্রিটিশ। ওই সর্বনাশীদেরকে, তোদেরকে কে এমন
হীন তথ্য শেখাচ্ছে। শিখায় মানে শেখায়। এই যে হীন তথ্য, এই যে নিজ তথ্য, এই যে ভুল তথ্য শেখাচ্ছে। কি তথ্য? ভগবানকে ফাঁসি দিচ্ছে। ভগবানকে কখনো ফাঁসি দেওয়া যায়? সর্বনাশীদেরকে এই হীন তত্ত্ব কে শেখাচ্ছে? বুদ্ধগুলো মাথায় বুদ্ধি নাই, এমন হীন ভুল তথ্য তোদেরকে শেখাচ্ছে। আর তোরা ভাবছিস ভগবানকে ফাঁসি দিচ্ছিস। ভগবানকে কখনো ফাঁসি দেওয়া যায়? ভগবানকে নাকি ফাঁসি দেয়। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা, কারদ গুলা জোরসে ধরে হ্যাচকাটানে। ওরে ও পাগলা ভোলা। কে পাগলা ভোলা? মহাদেব। দেবাদিদেব মহাদেব রুদ্ররূপে পাগলের মতো প্রলয় নৃত্য করছে। তিনি পাগল, তিনি পাগলা ভোলা। আর কখনো কখনো এমন পাগলা ভোলার প্রয়োজন আছে, দরকার আছে। সমাজ যখন অবিচারে অনাচারে ভরে যায় না, দুর্নীতিতে, তখন এই পাগলা ভোলাদেরই দরকার হয়। আর সেই বীর বিপ্লবী হচ্ছে পাগলা ভোলার সমতুল্য। তাহলে পাগলা ভোলা বললে আসলে কবি কিন্তু বীর বিপ্লবীদের সম্বোধন করছেন। কারণ বীর বিপ্লবীদের মধ্যে সেই পাগলা ভোলার প্রকৃতি, চরিত্র কবি লক্ষ্য করছে। ওরে ও পাগলা ভোলা, দে রে দে রে দে প্রলয় দোলা, প্রলয় দোলা, প্রলয় দোলা। প্রলয়ের দোলা দে। প্রলয় মানে কি? প্রলয় মানে ধ্বংস। দে রে দে প্রলয় দোলা, জোরসে ধরে হেঁচকা টানে, হেঁচকা টানে। হেঁচকা টান দেয়া দেখেছো? ধরে নাও রাস্তার পাশে একটা গাছ কাটা হবে। এবারে রাস্তার পাশে যদি গাছ কাটা হয়, তো সেই গাছটা কি হবে? কাটার সময় যদি ঠিকঠাক করে কাটা না হয়, প্ল্যানিং না করে, সেই গাছটা হচ্ছে এই যে রাস্তার উপর দিয়ে তার যায়, সেই তারের উপরে পড়তে পারে, তার ছিঁড়ে যেতে পারে, পাশাপাশি বাড়ির উপরে পড়তে পারে। তাহলে গাছটাকে কাটতে গেলে প্রথমে কি করতে হয় না, ডালপালাগুলোকে আস্তে আস্তে ছাড়তে হয়। তারপরে যখন পুরো ডালপালাহীন গাছটা দাঁড়িয়ে রয়েছে, তখন সেই গাছের এক একটা অংশ কেটে 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 টুকরো টুকরো করে নামায়। তারপরে যে গুঁড়ির অংশটা দাঁড়িয়ে রয়েছে, সেই গুঁড়ির অংশটাকে কোন দিকে কাটতে হয়? কোন দিকে কাটতে হবে? না, যেদিকে গাছটা পড়বে, যেদিকে গাছটাকে ফেলতে হবে, সেই দিকে কাটতে হবে না তার উল্টো দিকে কাটতে হবে? বলো। যেদিকে গাছটা ফেলতে হবে তার উল্টো দিকে গাছটাকে কাটতে হবে। বা হয়তো গোড়ার এইদিকে কিছুটা কাটা হলো, এইদিকে কিছুটা কাটা হলো। এইবারে গাছের গোড়াটা কিছুটা অংশ আটকে রয়েছে, গুঁড়িটা দাঁড়িয়ে রয়েছে। এবারে উপরের দিকে একটা কাছি বাঁধা হয়। কাছি মানে মোটা দড়ি বাঁধা হয়। মোটা দড়ি বেঁধে যেদিকে গাছটাকে ফেলা হবে, সেই দিকে গাছটাকে ফেলার জন্য কয়েকজন লোক একসঙ্গে কাছি ধরে টান দেয়। এইবারে যদি বলা হয় এবারে টানো, যদি টানতেই থাকে, তাহলে কেউ কি করবে? একটু বেশি জোরে টানবে, কেউ একটু কম জোরে টানবে। তার মানে সববার বল শক্তি একসঙ্গে কিন্তু কাছির উপরে প্রয়োগ করা সম্ভব হবে না। এই জন্য কি করা হয় না, একটা ছন্দে আওয়াজ করতে করতে হ্যাঁচকা টান দিতে দিতে গাছটাকে ফেলা হয়। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে একটা ছন্দ দেখবে ওই রকম, গাছ টানার সময়, গাছ কেটে ফেলার সময় একসঙ্গে অনেকগুলো লোক কাছি ধরে টান দেয়, কিন্তু গান গাইতে গাইতে ছন্দ মিলিয়ে দুলতে দুলতে, কারণ একসঙ্গে তাদের বলটা প্রয়োগ করতে পারে। হেই ও মটন, হেই ও বলে দেয় হ্যাঁচকা টান। তাহলে হ্যাঁচকা টানে অনেক বেশি জোর খাটে। কি বোঝা গেল? তাহলে ইংরেজরা দীর্ঘদিন ধরে যে কারাগার গড়ে তুলেছে, আর সেই কারাগারের যে পাঁচিল, সেটা কিন্তু দীর্ঘকাল ধরে রয়েছে বলেই জীর্ণ হয়ে গেছে। সেই কারাগারগুলো জীর্ণ হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। তাহলে সেই পুরনো গারদগুলোকে যদি ভেঙে ফেলতে হয়,
তাহলে যে টান দিতে হবে সেই টানটা হচ্ছে সজোরে হ্যাঁচকা টান, একসাথে জোরে টান, তাহলে হুড়মুড়িয়ে পড়বে সমস্ত গারদগুলো। গারদ মানে কি? জেলখানা, হুড়মুড়িয়ে পড়বে। তাহলে দের দে প্রলয় দোলা, হেই ও গারদ গুলা জোরসে টেনে হ্যাঁচকা টান। মার হাঁক হই দড়ি হাঁক, মার হাঁক হই দড়ি হাঁক, হা করে মার হাঁক হই দড়ি হাঁক। এই যে হই দড়ি হাঁক কথাটা রয়েছে, এই হই দড়ি হাঁক বলতে কি বোঝানো হয়েছে? হযরত আলীর মতো জোরে হাঁকতে। হযরত আলীর মতো। এই যে হযরত আলী, যিনি চতুর্থ খলিফা, মুসলিমদের ধর্মগুরু, যিনি হযরত মুহাম্মদের খুড়তুতো ভাই, যিনি আবার তার জামাতা, জামাতা মানে জামাই, মুসলিমদের মধ্যে এরকম সম্পর্ক অনেকেরই আছে। তো সেই হযরত আলী, যার পুরো নাম আলী বিন আবু তালেব, যার জন্ম 600 খ্রিস্টাব্দ, মৃত্যু বোধহয় 661 খ্রিস্টাব্দ, এই সময়কালে তিনি চতুর্থ খলিফা হয়েছিলেন। তো তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে ধর্মযুদ্ধের ডাক দিতেন, তখন তার গলাটা বলিষ্ঠ, দরাজ গলা, গম 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 করত। আবার তিনি যখন যুদ্ধক্ষেত্রে নামতেন এবং যুদ্ধক্ষেত্রে তার বিরুদ্ধে যে প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে নেমে যখন তিনি ডাক দিতেন, হাঁক দিতেন, চিৎকার করতেন, তখন সেই চিৎকারে, তার হাঁকে শত্রুদের রক্ত ঠান্ডা হয়ে যেত, জল হয়ে যেত, হাড় হিম করা সেই গলার আওয়াজ, চিৎকার করে হায়দরি হাঁক। তো সেই হায়দর আলীর হাঁককে হায়দরি হাঁক বলা হয়েছে। তাহলে ইংরেজদের মতো অত্যাচারীদের বিরুদ্ধে যে ডাক দিতে হবে, যে হাঁক দিতে হবে, যে আওয়াজ তুলতে হবে, সেই আওয়াজ ম্যার মেরে হলে হবে না, সেই আওয়াজ ধীর স্থির হলে হবে না, ক্ষীণ হলে হবে না, ওই হয়দরি হাঁকের মতো হাঁক দিতে হবে, হাঁক জোরে চিৎকার দিতে হবে। কারণ পথপ্রদর্শক, যিনি পথ দেখাবেন, তিনি তো পরাধীন অসহায় ডুবন্ত দেশবাসীকে টেনে এগিয়ে নিয়ে যাবেন। তো তিনি তো ডাক দেবেন, এসো, চলে আসো, সবাই বেরিয়ে আসো। তার ডাক শুনে সবাই বেরিয়ে আসবে, আর অন্যায়কারীর রক্ত জল হয়ে যাবে, ইংরেজদের রক্ত হিম হয়ে যাবে, তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। মার হাঁক হইদরি হাঁক, কাঁধে নে দুন্দুবি ঢাক। দুন্দুবি হচ্ছে যুদ্ধের বাদ্যযন্ত্র, ঢাক আর দুন্দুবি কাঁধে তুলে নাও, আর সেই দুন্দুবি আর ঢাক বাজিয়ে যুদ্ধের সূচনা করো। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন মানে, মৃত্যুকে ডাক, মৃত্যুকে আহ্বান কর জীবনের পানে, জীবনের দিকে। অর্থাৎ মৃত্যু আসছে সামনে দিয়ে, মৃত্যুকে পরোয়া না করে জীবনের বাজি রেখে জীবনের পথে এগিয়ে চলো, মৃত্যুকে আলিঙ্গন করে। মৃত্যু আসছে সামনে, মৃত্যুকে দলিত মথিত করে জীবনের পথে এগিয়ে চলো, জীবনের দিকে এগিয়ে চলো। ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক, মৃত্যুকে দেখে ভয় নয়, মৃত্যুকে আলিঙ্গন করে জীবনের পথে এগিয়ে যায় যারা, তারাই তো বীর বিপ্লবী তরুণ প্রজন্ম। নাচে ওই কাল বৈশাখী, নাচে ওই কাল বৈশাখী মানে কাল বৈশাখী। কাল বৈশাখী ঝড় দেখেছো? কাল বৈশাখী ঝড় যখন আসে, তার আগে, তার আসার যখন পূর্বাভাস আমরা দেখতে পাই, হঠাৎ করে কেমন থমথমে হয়ে যায়, হঠাৎ করে থমথমে হয়ে যায়, বাতাস বওয়া বন্ধ হয়ে যায়, গাছপালার পাতা নড়া বন্ধ হয়ে যায়, চারদিকটা কেমন যেন থমথমে, অন্ধকারাচ্ছন্ন, গম্ভীর, গুমোট, একদম বিরাট ঝড় মানে প্রলয়, ধ্বংসের পূর্বাভাস। তারপরে কাল বৈশাখী যখন আছড়ে পড়ে, আছড়ে পড়ে তার প্রলয় শুরু করে, ধ্বংস শুরু করে, তাণ্ডব শুরু করে, ভেঙে চুরে তছনছ করে সব ওলট পালট করে দেয়। নাচে ওই কাল বৈশাখী। ঠিক তেমনি ভাবে ভারতবর্ষের বুকে ওই কাল বৈশাখীর আবির্ভাব লক্ষ্য করা গেছে।
যে কালবৈশাখীর ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে বীর বিপ্লবীদের আবির্ভাবকে, পুরাতনকে, জরাজীর্ণকে, অন্যায়কারীকে ভেঙে চুরে নাশ করে দেওয়ার মতো তছনছ করার তাণ্ডব লীলা তারা চালাচ্ছে। নাচে নাচে ওই কালবৈশাখী। তাহলে কালবৈশাখী বলতে কাদের সঙ্গে তুলনীয়? কালবৈশাখীর সঙ্গে কাদের তুলনা করা হয়েছে? না, ব্রিটিশ না, বীর বিপ্লবীরা। ওই যে বললাম না, ধ্বংসের মধ্যে সৃষ্টির বীজ আছে। তাই বীর বিপ্লবীরা কাল বৈশাখী ঝড়ের মতো আছড়ে পড়েছে। তারা নাচছে, প্রলয় নৃত্য শুরু করেছে। অন্যায় অবিচার দেখে তারা স্থির থাকতে পারেনি। সব কিছু জরাজীর্ণতাকে ভেঙে চুরে নতুনের ডাক দিচ্ছে। তাহলে গোটা ভারতবর্ষের বুকে কাল বৈশাখীর মতো বীর বিপ্লবীরা আছড়ে পড়েছে। তাহলে এখন এইটাই আসল সময় জেগে ওঠার, এটাই আসল সময় ঘুমিয়ে না থেকে ওই কাল বৈশাখীর ঝড়ের মাতনে সঙ্গী হওয়া। তাহলে যখন কাল বৈশাখীরও বীর বিপ্লবীরা পাগলা ভোলার মতো প্রলয় বিষাণ বাজিয়ে ধ্বংসের নিশান উড়াচ্ছে, তাহলে তখন কি তোমাদের বসে বসে কাল কাটানো, কাল নষ্ট করা উচিত? কাল মানে সময়। পরের লাইনটা দেখো, তাহলে বুঝতে পারবে। কবি বলছেন যে কাটাবি কাল বসে কি, বসে বসে কি কালটা বসে বসে কাটাবে? খেয়ে দিয়ে ঘুমিয়ে আর কতদিন ভারতবাসী ঘুমিয়ে থাকবে? জাগতে বলেছেন কবি। বিবেকটাকে, চেতনাটাকে জাগাও। যখন কাল বৈশাখীর মতো আছড়ে পড়েছে বীর বিপ্লবীরা, তখন কি বসে বসে এটা কি তোমাদের করণীয়? এটা কি তোমাদের কর্তব্য যে বসে বসে কাল নষ্ট করা, সময় নষ্ট করা উচিত, না জেগে ওঠা উচিত? কোনটা করা উচিত এই মুহূর্তে? জেগে ওঠা উচিত। তাই বসে বসে কাল নষ্ট করা নয়। দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী, দেরে দেখি, কবি বলছেন দে দেখি, দে কি? ওই যে ভীম কারা, ওই যে ভয়ঙ্কর কারাগার, ওই কারাগারের ভিতটাকে নাড়িয়ে দে। ইংরেজরা 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর তারা ভারতবর্ষের বুকে তাদের সাম্রাজ্যবাদের যে ভিতটা স্থাপন করেছিল, সেই ভিতটা জীর্ণ হয়ে গেছে। সেই ভয়ঙ্কর কারাগারের ভিতটাকে নাড়িয়ে দিতে হবে। আর নাড়িয়ে দেওয়ার জন্য দরকার বীর বিপ্লবীদের, এবং তারা আছড়ে পড়েছে। বসে বসে সময় নষ্ট না করে ভারতবাসীরও উচিত জেগে ওঠা, তাদের পাশে থাকা। লাঠি মার ভাঙরে তালা। কোথায় লাঠি মেরে তালা ভাঙতে বলেছেন? যত সব বন্দিশালা, যত বন্দিশালা আছে, যত কারাগার আছে, কারাগারের দরজায় তালা লাগানো আছে, সেই তালা ভেঙে লোপাট করে দিতে বলেছে দরজাগুলো। আর যত বন্দিশালা আছে, যত কারাগার আছে, সব কারাগারে আগুন জ্বালা। কিসের আগুন? বিদ্রোহের আগুন, বিপ্লবের আগুন জ্বালা। আগুন জ্বালা, সেই আগুনে জ্বলে পুড়ে খাক হয়ে শেষ হয়ে যাক ইংরেজরা। ফেল উপাড়ি। কি উপড়ে ফেলতে বলা হয়েছে? হ্যাঁ, পুরো ব্রিটিশদের একবারে মূল শুদ্ধ উপড়ে উৎখাত করে ওই 7 সমুদ্র 13 নদীর পারে ইংল্যান্ডে ফেল, বিনাশ ঘটিয়ে দাও। এইভাবে অন্যায়কারীর বিনাশ ঘটিয়ে স্বাধীনতার সূর্যোদয়ের স্বপ্ন দেখেছেন আশাবাদী কবি, এবং তার জন্যই আহ্বান জানিয়েছেন বীর বিপ্লবীদের সাথে সমস্ত ভারতবাসীকে সংঘবদ্ধ হয়ে বিপ্লবের পথে, সংগ্রামের পথে এগিয়ে চলার। এবং আমরা এখান থেকে যে শিক্ষা নিলাম, সেই শিক্ষা যেমন সমকালীন সময়টাকে বুঝলাম, তেমনি সমকালীন সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা মানুষ বিচরণ করতে গিয়ে বুঝলাম, মানে মনে মনে কল্পনায় আমরা পৌঁছে গেলাম ওই সময়টাকে ধরলাম, বুঝলাম। কিন্তু ওই সময়টাকে ধরলেও, ওই সময়টাকে বুঝলেও আসলে এই কবিতার মধ্যে যা রয়েছে, যে শিক্ষণীয় দিক রয়েছে, সেটা কিন্তু আমরা, আমার মনে হয়, উপলব্ধি করতে পেরেছি। এবং বর্তমানে এই সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রয়োগ করব আমাদের জীবনে, আমাদের সমাজের ক্ষেত্রে। তবে গিয়ে এই কবিতার অর্থ
সার্থক, এটা গুরুত্ব পাবে। যাই হোক, বোঝা গেল? হ্যাঁ স্যার। কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। তাহলে আমরা আজকের এই পর্যন্তই রাখি। কোথাও কোনো প্রশ্ন আছে কি এই কবিতার কোনো লাইনে? না। তোমরা যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয় পারলে কালকের আরেকবার ভিডিওটা দেখে নিও। আর সহায়িকা তো আছেই, নোটপত্র আছে, শব্দার্থ দেওয়া আছে, ব্যাখ্যা ট্যাখ্যা করা আছে, ওগুলো থেকে আরেকবার চোখ বুলিয়ে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা 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 টাটা, বাই।